আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা ও প্রত্যাশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আজ জনতা আদর্শ বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের একটি অধ্যায় নিয়ে। গত প্রথম পর্বে আমি তোমাদেরকে পুরুষ ও স্ত্রীবাচক শব্দের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি লক্ষ্য করো। দেখো, পুরুষ ও স্ত্রীবাচক শব্দের গতদিন আমি বাংলা স্ত্রী প্রত্যয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সংস্কৃত স্ত্রী প্রত্যয় নিয়ে আলোচনা করব। আর এখানে দেখো কয়েকটি নিয়ম দেওয়া আছে। নিয়মগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো, আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আছে আ প্রত্যয় যুগে। আ প্রত্যয় যুগে একটি হলো সাধারণ অর্থে আর একটি হলো জাতি ও শ্রেণীবাচক অর্থে পুরুষ থেকে স্ত্রীবাচক শব্দে আমরা রূপান্তর করতে পারি। দেখো এখানে আ প্রত্যয় যুগে কি আছে? সাধারণ অর্থে ব্যবহার করা হয়েছে যে নবীন নবীনা, বৃদ্ধ বৃদ্ধা, এটা হলো সাধারণ অর্থে। এবার আসা যাক, দেখো জাতি ও শ্রেণীবাচক অর্থে কি ব্যবহৃত হয়েছে। জাতি ও শ্রেণীবাচক অর্থে ব্যবহার করা হয়েছে একটি উদাহরণ দেওয়া আছে এখানে। দেখো, সেটা হলো ক্ষত্রিয় ক্ষত্রিয়া, শূদ্র শূদ্রা, এগুলো জাতি ও শ্রেণীবাচক অর্থে ব্যবহার করা হয়েছে। এখন তোমাদের আসতে পারে জাতি বা সাধারণ অর্থে কোনটি ব্যবহার করা হয়েছে, অথবা জাতি ও শ্রেণীবাচক অর্থে কোনটি, অথবা আসতে পারে যেমন দেওয়া হলো নবীন নবীনা, কি প্রত্যয় দ্বারা স্ত্রীবাচক শব্দ গঠিত হয়েছে। তাহলে কি অবশ্যই আ প্রত্যয় যুগে, তাই না? আর এখানেও দেখো ক্ষত্রিয় ক্ষত্রিয়া, এখানেও কিন্তু কি আ প্রত্যয় দ্বারা গঠিত হয়েছে। এখন সেটা হলো জাতীয় শ্রেণীবাচক অর্থে। অবশ্যই তোমরা দুটা মনে রাখবে, একটা হলো সাধারণ অর্থে আর একটা হলো জাতি ও শ্রেণীবাচক অর্থে। এবার আসা যাক দ্বিতীয় নিয়মে, দীর্ঘই প্রত্যয় যুগে গঠিত। এখন দেখো দীর্ঘই প্রত্যয় যুগে দুটো, একটা হলো সাধারণ অর্থে আর একটা হলো জাতীয় শ্রেণীবাচক অর্থে ব্যবহার করা হয়েছে। এখন সাধারণ অর্থে কি ব্যবহার করা হয়েছে? কিশোর কিশোরী। আর জাতীয় ও শ্রেণীবাচক অর্থে কি ব্যবহার করা হয়েছে? মানব মানবী, সিংহ সিংহী। এটা তোমরা মনে রাখবা কোনটি সাধারণ অর্থে এবং কোনটি জাতীয় ও শ্রেণীবাচক অর্থে ব্যবহার করা হয়েছে। এবার আসা যাক 3 নম্বর নিয়ম, সেটা হলো ইকা প্রত্যয় যুগে পুরুষ থেকে স্ত্রীবাচক শব্দে আমরা রূপান্তর করতে পারি, তাই না? এখন দেখো ইকা প্রত্যয় যুগে এখানে একটি নিয়ম বলা হয়েছে, পুরুষবাচক যে সকল শব্দের শেষে অক থাকে স্ত্রীবাচক শব্দে সেটা কি হবে? ইকা ব্যবহার করা হবে। পুরুষবাচক শব্দের শেষে কি অক থাকলে স্ত্রীবাচক শব্দে সেটা কি হবে? ইকা হবে। তাহলে এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে দেওয়া আছে কি বালক, তাহলে স্ত্রীবাচক শব্দ কি হলো? বালিকা হয়ে গেল, তাই না? তাহলে এখানে আছে গায়ক, স্ত্রীবাচক শব্দ কি হলো? গায়িকা। ইকা প্রত্যয় যুগে স্ত্রীবাচক শব্দ গঠন করলাম আমরা। তারপরে আসা যাক এই ইকা প্রত্যয় যুগে সবচেয়ে ইম্পর্টেন্ট যে একটা উদাহরণ দেওয়া আছে, এটা বোর্ড পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে আসে। তোমরা ভালো করে মনোযোগ সহকারে এই অংশটি একটু ভালো করে দেখবা। বলা হয়েছে নাটক নাটিকা, পুরুষবাচক থেকে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করা হয়েছে নাটক থেকে নাটিকা। আর এই নাটিকা কি অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে দেওয়া আছে, এখানে কিন্তু অক থেকে ইকা এই অর্থটা মূল কথা না, এখানে ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয়েছে। পরীক্ষা অনেক সময় আসে নাটিকা কি অর্থে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়েছে। তাহলে নাটিকা, নাটক থেকে নাটিকা, নাটিকা কি অর্থে? অবশ্যই ক্ষুদ্রার্থে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এবার আসা যাক 4 নম্বর নিয়মে, আনি প্রত্যয় যুগে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়েছে। আনি প্রত্যয় যুগে এখানে দেওয়া আছে ইন্দ্র থেকে ইন্দ্রাণী, ইন্দ্র থেকে ইন্দ্রাণী। উপরে আমরা যেরকম ক্ষুদ্রার্থে একটা পড়েছি, এখানে একটা উদাহরণ আছে, সেটা হলো বৃহৎ অর্থে ব্যবহার করা হয়েছে। এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও তোমরা অনেক সময় বোর্ড পরীক্ষা আসে। যেমন অরণ্য থেকে অরণ্যানী, অরণ্য থেকে অরণ্যানী, বোর্ড পরীক্ষায় এটা আসে। কি অর্থে ব্যবহার করা হয়েছে? এটা কি বৃহৎ অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরে আসা যাক বিশেষ নিয়মে কিছু কিছু স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। বিশেষ নিয়মে যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন যে সকল পুরুষবাচক শব্দের শেষে তা তা থাকবে স্ত্রীবাচক শব্দের সেটি কি হবে? ত্রি হবে। কিভাবে? এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো নেতা, তার স্ত্রীবাচক কি হয়েছে? নেত্রী, তাই না? ত্রি ব্যবহার করা হয়েছে। তাহলে মনে রাখবা এটা কিন্তু বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক
শব্দ। আচ্ছা, আরেকটা নিয়ম এখানে দেওয়া আছে, যে সকল পুরুষবাচক শব্দের শেষে কি থাকবে? অত থাকবে, বান থাকবে, মান থাকবে, ইয়াং থাকবে, সেগুলো পুরুষবাচক শব্দে কি হবে? অতি, বতি, মতি এবং ইয়সি ব্যবহৃত হবে। পুরুষবাচক থেকে স্ত্রীবাচকে রূপান্তর করতে হলে এগুলো পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে আমি একটু উদাহরণ দিয়েছি, মহৎ কি হয়েছে? মহতি। খুবই ইম্পর্টেন্ট এই অংশটুকু। গুণবান কি হয়েছে? গুণবতী। তারপরে শ্রীমান, মান কি ব্যবহার হয়েছে? শ্রীমতী, মতি ব্যবহার করেছে। গড়িয়ান, স্ত্রীবাচক শব্দ কি ব্যবহার করেছে? গড়িয়সী, ইয়সী, তাই না? তাহলে এভাবে তোমরা রূপান্তর করবা পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দ। অনেক সময় এখানে কিন্তু আসে, যেমন এই উদাহরণটা অনেক সময় আসে, যেমন গড়িয়ান, গড়িয়সী, এখানে কি প্রত্যয় দ্বারা গঠিত হয়েছে? সেটা কি? ইয়সী দ্বারা, ইয়সী প্রত্যয় যোগে সেটা গঠিত হয়েছে। তারপরে আর আজকে আমরা এখানে যেগুলো আলোচনা করলাম সবই কি তৎসম স্ত্রীবাচক শব্দে রূপান্তরগুলো। এখানে দ্রষ্টব্যতি কিছু আছে, যেমন গতদিন আমি তোমাদেরকে পড়িয়েছি, আজকে এখানে একটু দেখো যে কিছু শব্দ আছে, তৎসম শব্দ আছে, যেগুলো কি নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ। এগুলো কি সর্বদা নিত্য স্ত্রীবাচক শব্দ হবে। যেমন আছে বিধবা, সতীন, এগুলো কি সবই সর্বদা কি হবে? নিত্য স্ত্রীবাচক শব্দ, এগুলো কোনো পুরুষবাচক শব্দ নেই। তেমন আবার কিছু আছে কেবল কিছু পুরুষবাচক শব্দ, যেরকম নিত্য স্ত্রীবাচক শব্দ আমরা পড়েছি, এবার কি দেখবো নিত্য পুরুষবাচক বা তৎসম পুরুষবাচক শব্দ আছে। যেমন এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে, কবিরাজ, ঢাকি, এছাড়া আমরা বলতে পারি কি কৃতদার, এছাড়া আরো বলতে পারি কি অকৃতদার, এগুলো কিন্তু নিত্য পুরুষবাচক শব্দ, এগুলো কোনো স্ত্রীবাচক শব্দ হয় না। আচ্ছা, তারপরে আরো কিছু শব্দ আছে যেটা হলো কি স্ত্রী ও পুরুষ দুটি বোঝানো হয়, স্ত্রী এবং পুরুষ দুটি বোঝানো হয়। যেমন আমি যদি বলি পাখি, যদি বলি শিশু, যদি বলি সন্তান, তাহলে কি এগুলো দ্বারা আমরা কি বুঝবো? স্ত্রীবাচক এবং পুরুষবাচক দুটি বুঝতে পারবো। আশা করি তোমরা উপকৃত হয়েছো এবং ভালো করে ক্লাসটি ফলো করেছো। সবাই ভালো করে মনোযোগ সহকারে বাসায় পড়বা। বোর্ড বই অবশ্যই বোর্ড বইটা সামনে নিয়ে তোমরা চর্চা করবা, তাহলে আশা করি ভালো ফলাফল হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।